একটি দেশের জন্মদিন, কিন্তু রাস্তায় উৎসব নেই, নেতার মুখে বিজয়ের হাসিও নেই। টেলিভিশন ক্যামেরার সামনে বসে দেশের প্রধানমন্ত্রী কাঁদছেন, কারণ সিঙ্গাপুর সেদিন যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নেয়নি, তাকে মালয়েশিয়া থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। লি কুয়ান ইউ কিছুক্ষণের জন্য কথাই বলতে পারছিলেন না। যে মালয়েশিয়ার সঙ্গে এক হয়ে থাকার স্বপ্ন তিনি দেখছিলেন, সেই স্বপ্ন শেষ। সামনে পড়ে আছে ছোট্ট একটি দ্বীপ, নিজস্ব বড় বাজার নেই, প্রাকৃতিক সম্পদ নেই, পর্যাপ্ত পানীয় নেই, আর চারদিকে এমন প্রতিবেশী যাদের তুলনায় সিঙ্গাপুর মানচিত্রে প্রায় একটি বিন্দু। কিন্তু সেই কান্নার দৃশ্যের 6 দশক পর সিঙ্গাপুরের বন্দর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট হাবগুলোর মধ্যে একটি। তার বিমানবন্দর নিজেই একটি পর্যটন কেন্দ্র, আর একসময়ে যেখানে বস্তি, জলাভূমি আর দূষিত নোংরা নদী ছিল, সেখানেই আজ দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে পরিচিত স্কাইল্যান্ডগুলোর একটি। তাহলে প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুর কি শুধুই লি কুয়ান ইউর কঠোর আইন আর বিদেশি বিনিয়োগের কারণে সফল হয়েছিল, নাকি এই উত্থানের পেছনে লুকিয়ে আছে আরো গভীর একটি গল্প? সালাম আর আদাব। আজকের আদিলস ইনসাইটে আমরা এই গল্পটা দেখব তথ্য, নথি, ভূ রাজনীতি আর ক্ষমতার বাস্তবতা দিয়ে। আর শুরুতেই উত্তরটা বলে দিই, সিঙ্গাপুর তার সবচেয়ে বড় দুর্বলতা টিকে থাকার ভয়কে একটি ন্যাশনাল অপারেটিং সিস্টেমে পরিণত করেছিল। দেশটি বুঝেছিল পৃথিবী তোমাকে ভালো নাও বাসতে পারে, কিন্তু তুমি যদি নিজেকে অপরিহার্য করে তুলতে পারো, পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারবে না। যে স্বাধীনতা আনন্দের ছিল না, 1965 সালের সিঙ্গাপুর আজকের ঝকঝকে সিঙ্গাপুর ছিল না। কেন্দ্রীয় এলাকা ছিল জনাকীর্ণ ও অস্বাস্থ্যকর। প্রায় 70% মানুষ বস্তি বা নিম্নমানের বস্তিতে থাকত। বেকারত্ব ছিল 2 অঙ্কে। অর্থনীতি মূলত বন্দর কেন্দ্রিক বাণিজ্যের উপর নির্ভরশীল। স্থানীয় শিল্প খুবই সীমিত। এর সঙ্গে ছিল জাতিগত উত্তেজনা, 1964 সালের দাঙ্গার স্মৃতি, ইন্দোনেশিয়ার সঙ্গে কনফ্রন্টাসি এবং কমিউনিস্ট প্রভাব নিয়ে ভয়। তারপর ব্রিটেন জানিয়ে দিল তারা সামরিক ঘাঁটি গুটিয়ে নেবে। হাজার হাজার মানুষের জীবিকা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ তখন সেই উপস্থিতির সঙ্গে যুক্ত। অর্থাৎ সিঙ্গাপুর জন্মের পর একসঙ্গে কয়েকটি ক্রাইসিসের সামনে দাঁড়িয়েছিল। একটি বড় দেশ 10 বছর ভুল করেও ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু একটি ছোট সিটি স্টেটের একটি ভুল সিদ্ধান্তেই তাকে বিশ্ব অর্থনীতির কাছে একটি অপ্রয়োজনীয় করে দিতে পারে। কিন্তু সিঙ্গাপুরের কাছে উন্নয়ন কোনো সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ছিল না, এটা ছিল বেঁচে থাকার ডেডলাইন। অচেনা ডাচ মানুষটি এই গল্পে লি কুয়ান ইউ এর নাম সবাই জানেন, কিন্তু নেপথ্যে ছিলেন সিঙ্গাপুরের নাগরিক নন এমন একজন মানুষ, ডাচ অর্থনীতিবিদ আলবার্ট উইন্সমিয়াস। 1960 সালে জাতিসংঘের একটি দলের নেতৃত্ব দিয়ে সিঙ্গাপুরে আসেন। তার একটি পরামর্শ শুনলে প্রথমে অর্থনীতির সঙ্গে কোনো সম্পর্কই মনে হবে না। তিনি বলেছিলেন, ব্রিটিশ উপনিবেশবাদের প্রতীক স্ট্যামফোর্ড র্যাফলসের মূর্তি সরাবেন না। কেন? কারণ বিদেশি বিনিয়োগকারীরা দেখছিল নতুন সরকার পুরনো বাণিজ্যিক ব্যবস্থার সঙ্গে কি আচরণ করে। মূর্তিটি রেখে দেওয়া ছিল একটি সংকেত। সিঙ্গাপুর আবেগের কারণে নিজের ব্যবসার দরজা বন্ধ করবে না। একটি মূর্তি হয়ে গেল ইকোনমিক মেসেজ। সিঙ্গাপুর খুব দ্রুত বুঝে গেল শুধু ভালো পলিসি যথেষ্ট নয়, পৃথিবীকে সেটি বিশ্বাসও করাতে হবে। দেশটিকে তাই একসঙ্গে ফ্যাক্টরি এবং শপ উইন্ডো দুটোই বানাতে হবে। জলাভূমিতে ইন্ডাস্ট্রিয়াল গ্যাম্বল। সিঙ্গাপুরের পশ্চিমে জুরং ছিল পাহাড়, অনুন্নত জমি ও জলাভূমির এলাকা। সেখানেই বিশাল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো। শুরুতে অনেকে এটিকে গৌস ফলি অর্থাৎ গহ ক্যাং সুয়ের পাগলামি বলতো, কারণ রাস্তা, বিদ্যুৎ আর ফ্যাক্টরি প্লট তৈরি হচ্ছে, কিন্তু বিনিয়োগকারীরা কোথায়? প্রথম দিকের শিল্প গ্ল্যামারাস ছিল না। পোশাক, খেলনা, পরচুলা ও সাধারণ শ্রমনির্ভর পণ্য তৈরি হতো। কিন্তু সিঙ্গাপুরের আসল দক্ষতা ছিল একটি সফল ধাপে চিরকাল আটকে না থাকা। 1968 সালে ন্যাশনাল সেমিকন্ডাক্টর দ্রুত উৎপাদন শুরু করতে চাইল। সিঙ্গাপুরের কর্মকর্তারা ফ্যাক্টরি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা এমন গতিতে করলেন যা বিদেশি কোম্পানিগুলোর নজর কাড়ল। এরপর একে একে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, হিউলেট প্যাকার্ডের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো আসতে শুরু করলো। সিঙ্গাপুর শুধু সস্তা শ্রম বিক্রি করেনি, সে বলেছিল জমি প্রস্তুত, বিদ্যুৎ প্রস্তুত, বন্দর প্রস্তুত, কর্মীদেরকেও প্রশিক্ষণ দেওয়া হবে। অন্য দেশগুলো যেখানে শুধু প্রোডাক্ট বিক্রি করছিল, সিঙ্গাপুর বিক্রি করছিল স্পিড এবং সার্টেনিটি। সাধারণ ম্যানুফ্যাকচারিং থেকে ইলেকট্রনিক্স, তারপর প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যালস, এভিয়েশন, ফাইন্যান্স, ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টর।
দেশটি বারবার নিজের পুরনো ভার্সনকে রিটায়ার করেছে পরবর্তী ভার্সন লঞ্চ করার জন্য। পরিবারের সবাই মিলে দেখার মতো এই ধরনের তথ্য ও গবেষণা ভিত্তিক ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে আদিলস ইনসাইট এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এতে ভবিষ্যতে এমন তথ্যভিত্তিক কন্টেন্ট আপনি সহজেই পেয়ে যাবেন। কারণ আমাদের লক্ষ্য শুধু ঘটনা বলা বা বিশ্লেষণ করা নয়, জটিল বিষয় সহজভাবে বুঝিয়ে দেওয়াই আদিলস ইনসাইটের কাজ। ফিরে আসি মূল আলোচনায়। একটি চাবি, একটি নতুন দেশ। এবার একজন সাধারণ শ্রমিককে কল্পনা করুন। দিন শেষে তিনি বস্তিতে ফিরছেন না, হাতে পেয়েছেন নতুন এইচডিবি ফ্ল্যাটের চাবি। ঘরটি হয়তো বিলাসবহুল নয়, কিন্তু সেখানে পানি আছে, স্যানিটেশন আছে, বিদ্যুৎ আছে এবং সবচেয়ে বড় কথা, ভবিষ্যৎ আছে। হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড বা এইচডিবি দ্রুত বিপুল সংখ্যক ফ্ল্যাট নির্মাণ শুরু করে। 1965 সালের মধ্যে প্রথম 5 বছরের কর্মসূচিতে 54,000-এর বেশি ইউনিট সম্পন্ন হয়েছিল। পরে জনগণ সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয় ব্যবহার করে বাড়ি কেনার সুযোগ পায়। একজন শ্রমিকের মাসিক পরিশ্রম ধীরে ধীরে একটি সম্পদে পরিণত হলো। এখানে একটি হাউজিং পলিসি নেশন বিল্ডিং হয়ে যায়। যার নিজের বাড়ি আছে তার কাছে দেশের স্থিতিশীলতা আর অ্যাবস্ট্রাক্ট বিষয় নয়, এলাকার নিরাপত্তা, সম্পত্তির মূল্য, সন্তানের ভবিষ্যৎ সবই রাষ্ট্রের ভবিষ্যতের সঙ্গে জুড়ে যায়। আজও সিঙ্গাপুরের প্রায় 80% রেসিডেন্ট এইচডিবি ফ্ল্যাটে থাকেন। এইচডিবিতে বসবাসকারী পরিবারের প্রায় 9টির মধ্যে 10টি নিজের ঘরের মালিক। তবে এই ব্যবস্থায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ গভীর। কে কোথায় থাকবে, জনসংখ্যার ভারসাম্য কেমন হবে, এসব ক্ষেত্রেও সরকার শক্তিশালী ভূমিকা রেখেছে। সিঙ্গাপুর মানুষকে শুধু বাড়ি দেয়নি, তারা দেশের সাফল্যের শেয়ার হোল্ডার বানিয়েছে। তবে এই জায়গায় নিয়মের বইটিও নিজের হাতে রেখেছে। একটি ক্লাসরুমের প্রশ্ন। একটি বহু জাতিগোষ্ঠীর দেশে ক্লাসরুমের ভাষা কি হবে? চাইনিজ, মালয়, তামিল, যে ভাষাই এককভাবে বেছে নেওয়া হতো, অন্যদের মনে ডমিনেশনের ভয় তৈরি হতে পারত। এই অবস্থায় সিঙ্গাপুর কি করলো? সিঙ্গাপুর ইংলিশকে কমন ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ বানিয়ে ফেললো, আর শিক্ষার্থীদের নিজ নিজ মাদার টাংকেও শেখানো হলো। এক ভাষা দিয়ে গ্লোবাল বিজনেস, সায়েন্স ও টেকনোলজির দরজা খোলা হলো। অন্য ভাষা বা মানুষের মাতৃভাষা দিয়ে ধরে রাখা হলো পরিবার ও সাংস্কৃতিক শিকড়। এরপর স্কুল সিস্টেমকে অর্থনীতির প্রয়োজন অনুযায়ী বদলানো হলো। ফ্যাক্টরি ওয়ার্কার দরকার, টেকনিক্যাল ট্রেনিং। ইঞ্জিনিয়ার দরকার, সায়েন্স ও ম্যাথমেটিক্স। উচ্চ মূল্যের শিল্প দরকার, রিসার্চ ও অ্যাডভান্স স্কিলস। TIS এর 2022-এ সিঙ্গাপুরের 41% শিক্ষার্থী ম্যাথমেটিক্সের সর্বোচ্চ 2 স্তরে পৌঁছেছিল। OECD এভারেজ ছিল 9%। এই ফলাফল শুধু পরীক্ষার গল্প নয়। প্রশ্নটি হলো, যে দেশের মাটির নিচে তেল নেই, সে কি তার শিশুর মাথার ভেতরেই নতুন অয়েল ফিল্ড তৈরি করেছিল? এখন ভাবুন, আপনি একটি বিদেশি কোম্পানির ডিসিশন মেকার। দুটি দেশ আপনাকে প্রায় একই খরচে ফ্যাক্টরি করার সুযোগ দিচ্ছে। আপনি কোনটিকে বেছে নেবেন? চুক্তিটি কার্যকর হবে? ঘুষ ছাড়া কাজ হবে? নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে? পণ্য সময় মতো বন্দরে পৌঁছাবে? বা সরকার হঠাৎ নিয়মটাই বদলে দেবে না তো? সিঙ্গাপুর বুঝেছিল, ছোট দেশ হিসাবে তার সবচেয়ে দামি এক্সপোর্ট কোনো চিপ বা ফাইন্যান্সিয়াল সার্ভিস নয়, তার সবচেয়ে দামি এক্সপোর্ট বিশ্বাস। 1960 সালের প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট তদন্ত সংস্থাকে শক্তিশালী ক্ষমতা দেয়। দুর্নীতি পুরোপুরি শেষ হয়ে গেছে এমন দাবি হয়তো করা যাবে না, কিন্তু সিঙ্গাপুর বহু দশক ধরে একটি রেপুটেশন তৈরি করেছে। এখানে নিয়ম তুলনামূলকভাবে প্রেডিক্টেবল, প্রশাসন দ্রুত, আর ঘুষকে ব্যবসার স্বাভাবিক খরচ ধরে নেওয়া হয় না। ট্রাস্ট কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, এটা একই প্রতিশ্রুতির বছরের পর বছর ঠিকভাবে পালন করার রেকর্ড। আর সেই রেকর্ডই সিঙ্গাপুরের ইনভিজিবল ইনফ্রাস্ট্রাকচার। এবার একটি সংখ্যা আন্দাজ করুন। সিঙ্গাপুরের বন্দরে আসা কন্টেইনারের কত অংশ দেশটির নিজের বাজারের জন্য? অর্ধেক? 70%? আসলে প্রায় 90% কন্টেইনার অন্য গন্তব্যে যাওয়ার জন্য সিঙ্গাপুরে ট্রান্সশিপমেন্ট হয়। অর্থাৎ ছোট বাজারকে বড় করার চেষ্টা না করে সিঙ্গাপুর পুরো পৃথিবীর বাজারের মাঝখানে নিজের জায়গা বসিয়েছে। 2025 সালে তার বন্দর 4,46,00,000-এর বেশি TEU কন্টেইনার পরিচালনা করেছে। একই বছরে চ্যাঙ্গি এয়ারপোর্ট সামলেছে প্রায় 7 কোটি প্যাসেঞ্জার মুভমেন্ট। কিন্তু সিঙ্গাপুরে এখানে শুধু এফিশিয়েন্ট হতে চায়নি, সে দেখাতে চেয়েছে আনফরগেটেবল। নোংরা নদী পরিষ্কার করা হলো, স্ট্রিট হকারদের পরিকল্পিত ফুড সেন্টারে নেওয়া হলো, গাছ, রাস্তা, স্যানিটেশন, মেট্রো, এয়ারপোর্ট সবকিছুকে একই ন্যাশনাল ইমেজের অংশ বানানো হলো। সিঙ্গাপুর রিভার ও কালাং বেসিন পরিষ্কারের সময় হাজার হাজার পরিবার ও হকারকেও পুনর্বাসন করা হয়েছিল। চ্যাঙ্গি শুধু এয়ারপোর্ট নয়, একটি এক্সপিরিয়েন্স। মেরিনা বে শুধু বিল্ডিং নয়, একটি সিগনেচার। গার্ডেন্স বাই দ্য বে শুধু পার্ক নয়, ভবিষ্যতে সিঙ্গাপুরের ভিজুয়াল ট্রেইলার। এখানেই পপস্টার অ্যানালজিটা সত্যি হয়ে ওঠে। একজন পপস্টার শুধু গান দিয়ে সুপারস্টার হন না, তার স্টেজ,
লাইটিং, স্টাইলিং এবং প্রতিবার নিখুঁত পারফরমেন্স লাগে। সিঙ্গাপুর তার পুরো দেশটিকেই সেভাবে পরিচালনা করেছে। ইনফ্রাস্ট্রাকচার ছিল মিউজিক, এফিসিয়েন্সি ছিল পারফরমেন্স, আর স্কাইলাইন ছিল অ্যালবাম কাভার। মনে করুন একটি পানির গ্লাস। এই পানির একটি অংশ যদি একসময় ব্যবহৃত পানি হয়ে থাকে, আপনি কি পান করবেন? সিঙ্গাপুরের জন্য এই প্রশ্নটি মার্কেটিং নয়, সার্ভাইভাল। স্বাধীনতার শুরুতে পানি ছিল তার সবচেয়ে গভীর দুর্বলতাগুলোর একটি। সীমিত জমি, সীমিত প্রাকৃতিক উৎস, ইম্পোর্টেড ওয়াটারের উপর নির্ভরতা। সিঙ্গাপুর পানির 4টি উৎস তৈরি করে: বৃষ্টির পানি সংরক্ষণ, মালয়েশিয়া থেকে আমদানি করা পানি, সমুদ্রের লবণাক্ত পানি থেকে লবণ সরিয়ে ব্যবহারযোগ্য পানি তৈরি করা, আর ব্যবহৃত পানিকে অত্যাধুনিক প্রযুক্তিতে আবার বিশুদ্ধ করে তৈরি করা নিউ ওয়াটার। যে দেশ পানির অভাব নিয়ে জন্মেছিল, সে ব্যবহৃত পানিকেই স্ট্র্যাটেজিক রিজার্ভে পরিণত করল। কখনো কখনো সভরেনিটি পতাকা দিয়ে নয়, এক গ্লাস পানি দিয়ে বোঝা যায় মিরাকলের অন্ধকার দিক। কিন্তু এই গল্প প্রপাগান্ডা নয়। সিঙ্গাপুরের উন্নয়ন স্পেকটাকুলার। তার মডেল বিতর্কহীন নয়। পিপলস অ্যাকশন পার্টি দীর্ঘ সময় রাজনীতিতে প্রভাবশালী। সমালোচকেরা বলেন ডিফেমেশন ল, অ্যাসেম্বলি রেস্ট্রিকশন এবং অনলাইন স্পিচ নিয়ন্ত্রণ বিরোধী মতের জায়গা সংকুচিত করেছে। ফ্রিডম হাউস সিঙ্গাপুরকে পার্টলি ফ্রি হিসেবে মূল্যায়ন করে। হিউম্যান রাইটস ওয়াচ ও মত প্রকাশের সীমাবদ্ধতা এবং মাইগ্রেন্ট ওয়ার্কারদের অসম সুরক্ষার সমালোচনা করেছে। চকচকে টাওয়ার, এয়ারপোর্ট এবং মেট্রোর পেছনে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিকের কাজ আছে, অথচ তাদের অনেকে মজুরি, কাজের সময় ও আইনি সুরক্ষায় নাগরিকদের সমান অবস্থায় নেই। অর্থাৎ সিঙ্গাপুর দেখিয়েছে শক্তিশালী রাষ্ট্র দ্রুত উন্নয়ন ঘটাতে পারে, কিন্তু একই সঙ্গে একটি অস্বস্তিকর প্রশ্ন রেখে গেছে। রাষ্ট্র ইফিসিয়েন্সিকে সর্বোচ্চ গুরুত্ব দিলে ব্যক্তি স্বাধীনতা ও ভিন্নমতের জন্য কতটা জায়গা বাকি থাকে? সিঙ্গাপুরের স্কাইলাইনের মতোই তার গল্পের নিচেও শ্যাডো আছে, আর সেই শ্যাডো বাদ দিলে আলোচনাটাও পুরো বোঝা যায় না। এখানে বাংলাদেশের জন্য শিক্ষা কি হতে পারে? বাংলাদেশ কি সিঙ্গাপুর হতে পারে? সরাসরি উত্তর না। সিঙ্গাপুর একটি ছোট সিটি স্টেট। বাংলাদেশ বিশাল জনসংখ্যা, গ্রাম, কৃষি, নদী এবং সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক বাস্তবতার দেশ। কিন্তু সিঙ্গাপুরের মাইন্ডসেট থেকে অনেক কিছু শেখার আছে। ইনফ্রাস্ট্রাকচার শুধু ব্রিজ, রোড বা বিল্ডিং নয়। নির্ভরযোগ্য আইনও ইনফ্রাস্ট্রাকচার, দ্রুত কাস্টমও ইনফ্রাস্ট্রাকচার, দক্ষ মানব সম্পদও ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, আর সরকারের কথার উপর বিশ্বাস, সেটিও ইনফ্রাস্ট্রাকচার। বিদেশি বিনিয়োগ শুধু কম মজুরি দেখে আসে না, আসে প্রেডিক্টিবিলিটি, দক্ষতা ও এক্সিকিউশন দেখে। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে 20 বছরের ডকুমেন্ট বানানো নয়, প্রতি বছর একই লক্ষ্যকে একটু একটু করে বাস্তবে নামানো। সিঙ্গাপুরের সাফল্য কোনো একক জিনিয়াসের ম্যাজিক নয়, এটা হাজার হাজার বোরিং কাজ, ঠিক সময়ে সঠিকভাবে বহু বছর ধরে করার ফল। কিন্তু সেই বোরিং এফিসিয়েন্সিকে দেশটির এমন একটি স্পেকটাকুলার ন্যাশনাল আইডেন্টিটিতে রূপ দিয়েছে, যা আজ পুরো পৃথিবী দেখতে চায়। 1965 সালে সিঙ্গাপুরের নেতা কাঁদছিলেন, কারণ তিনি জানতেন না এই ছোট দেশটি টিকে থাকবে কিনা। কিন্তু সেই ভয় থেকেই জন্ম নেয় একটি ভয়ঙ্কর সংকল্প। জমি কম, প্রতিটি জমির মূল্য বাড়া; পানি কম, প্রযুক্তি দিয়ে নতুন উৎস তৈরি করে; বাজার ছোট, পৃথিবীর বাণিজ্যের মাঝখানে বসে পড়ে। সম্পদ নেই, মানুষের দক্ষতা, বিশ্বাস এবং রেপুটেশনকে সম্পদ বানাও। আর কেউ তোমাকে প্রয়োজন মনে করে না, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে বাদ দিয়ে কাজ চালানোটাই কঠিন হয়ে যায়। সিঙ্গাপুরের আসল মিরাকল তার স্কাইলাইন নয়, তার আসল মিরাকল হলো একটি রিজেক্টেড আইল্যান্ড নিজের দুর্বলতাগুলো লুকায়নি। সে সেগুলোকে ডিসিপ্লিন করেছে, রিডিজাইন করেছে, তারপর বিশ্বমঞ্চে এমনভাবে হাজির করেছে যেন ব্যর্থ হওয়ার জন্য জন্ম নেওয়া একটি দেশ নিজের ডেস্টিনি রিরাইট করে ফেলেছে। কিন্তু আপনার কি মনে হয় সিঙ্গাপুরের কঠোর ও নিয়ন্ত্রিত মডেল ছাড়া কি এই উন্নয়ন সম্ভব হতো, নাকি অর্থনৈতিক সাফল্যের নামে রাষ্ট্রকে এত ক্ষমতা দেওয়া বিপজ্জনক? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আদিলস ইনসাইট সাবস্ক্রাইব করুন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে।